হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, মালভেসি গোত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের পাঠ্য বইয়ে শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র মালভেসি নিয়েই আলোচনা করা হয়েছে। আমরা পাঠ্য বই অনুযায়ী মালভেসি গোত্র নিয়ে আজকে আলোচনা করব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, মালভেসি গোত্র। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র মালভেসি গোত্র। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে বলতে পারবা? মালভেসি গোত্র। আমাদের আজকের ক্লাসের টপিক কি? দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, মালভেসি গোত্র। ঠিক আছে ভাই, চলো। দ্বিবীজপত্রী উদ্ভিদ জানো কাদেরকে বলা হয়? যেসব আবৃতবীজী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে। কি বলেছি? যে সকল আবৃতবীজী উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণকে আম, জাম, কাঁঠাল, জবা, সিম, ছোলা ইত্যাদি। ঠিক আছে, দেখো দ্বিবীজপত্রীতে কে পড়বে? জবাও পড়বে, খেয়াল করো। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদ, তুমি দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলবা? যেসব আবৃতবীজী উদ্ভিদের যেসব আবৃতবীজী উদ্ভিদের যেসব আবৃতবীজী উদ্ভিদের আবৃতবীজী উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে। দুটি বীজপত্র থাকে, তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, বা তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। তাদেরকে দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। দ্বিবীজপত্রী উদ্ভিদ কাদের বলবা? যে সব আবৃতবীজী উদ্ভিদের বীজে দুইটি বীজপত্র থাকে তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। ঠিক আছে, এই দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কে ভাই? আম, জাম, কাঁঠাল, অনেক আছে। হ্যাঁ, কাঁঠাল আর না দেই, শিম আছে, ছোলা আছে, আর অনেক আছে। ঠিক আছে ভাই, দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলবা? যে সকল আবৃতবীজী উদ্ভিদের বীজে দুইটা বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। ঠিক আছে, আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকরণ নিয়ে একটু আলোচনা করব। তুমি কিভাবে বুঝবা যে এটা দ্বিবীজপত্রী উদ্ভিদ? কিছু বৈশিষ্ট্য আছে এদের। হ্যাঁ, আসো কথা বলি। হ্যাঁ, তুমি তো জানো এদের বীজে কি থাকবে? দুইটা বীজপত্র থাকবে, তাই তো? তাহলে একটা কথা লিখে ফেলো। দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। দ্বিবীজপত্রী উদ্ভিদের দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকরণ বৈশিষ্ট্য। শনাক্তকরণ বৈশিষ্ট্য মানে কোন বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা
দ্বিবীজপত্রী উদ্ভিদকে শনাক্ত করব। হ্যাঁ, দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদটা কাকে বলে ভাই? যাদের বীজে দুইটা বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ, তাই তো? তাহলে একটা বৈশিষ্ট্য তো আমরা জেনে গেলাম, এদের বীজে দুইটি বীজপত্র থাকে। কি লিখবো? বীজে বীজে দুটি বীজপত্র থাকে, দুটি বীজপত্র থাকে, বীজপত্র থাকে। ঠিক আছে ভাই। পরে বলেছে কি এদের মূলটা হচ্ছে প্রধান মূল। হ্যাঁ, খেয়াল করিও, মূল কি? মূল হচ্ছে প্রধান মূল। মূলটা কেমন? প্রধান মূল। প্রধান মূল মানে একক মূল। ঠিক আছে ভাই, এটা যদি উদ্ভিদ হয়, এটা একটা উদ্ভিদ, এই যে তাদের যে মূলটা থাকবে এই মূলটাই হচ্ছে কি এদের প্রধান মূল। ঠিক আছে ভাই, এদের এই যে মূলটা একক, এটাই হচ্ছে কি এদের প্রধান মূল। এভাবে এরা মূলতন্ত্র গঠন করে। ঠিক আছে, এদের মূল কিন্তু গুচ্ছাকারে থাকবে না, প্রধান মূল, একক মূল। ঠিক আছে, এই জন্যই বলা হচ্ছে মূলটা প্রধান। আশা করি বুঝতে পেরেছ। মূল প্রধান। ঠিক আছে, এদের পাতার শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার। কি বলেছে? পাতার শিরাবিন্যাস জালিকাকার। 3 নম্বরে বলেছে পাতার শিরাবিন্যাস জালিকাকার বা রেটিকুলেট। শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস জালিকাকার। জালিকাকার কেমন? পাতাটা কেমন হবে ভাই? বুঝি, ওই যেমন হবে। এই যে একটা পাতা আঁকাইছি, ঠিক আছে, এদের শিরাবিন্যাসটা কেমন হবে ভাই? এই পাতার শিরাবিন্যাসটা হবে জালিকাকার। এই যে, এই যে, ঠিক আছে ভাই, এদের পাতার শিরাবিন্যাস হবে জালিকাকার। আর যদি একবীজপত্রী হতো তখন এদের পাতার শিরাবিন্যাস কেমন হয় ভাই? একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস হয় কেমন? সমান্তরাল। এই যে এরকম সমান্তরাল হয়, এরকম সমান্তরাল হয়। আর দ্বিবীজপত্রীটা কেমন হবে ভাই? জালিকাকার বা রেটিকুলেট। রেটিকুলেট, ঠিক আছে। আর একবীজপত্রীটা হয় সমান্তরাল বা প্যারালাল। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কেমন হবে ভাই? জালিকাকার হবে। ঠিক আছে, এদের পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 4 বা 5-এর গুণিতক। কি বলেছে? পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা, পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা, পুষ্পপত্রের সংখ্যা। দল আছে না ভাই, দল, পাপড়ি, ওগুলোর কথা বলেছে। হ্যাঁ, পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা কত? 4 বা 5-এর গুণিতক। তাহলে 4 বা 5-এর গুণিতক কেমন হবে? 4, 8 এগুলো। হ্যাঁ, বা কেমন 5, 10 এমন। অর্থাৎ পুষ্পটা কি ভাই বলো না? 4 বা 4-এর গুণিতক। তাহলে 4, 8, 12 এইগুলোই তো 4-এর গুণিতক। 5-এর গুণিতক কত? 5, 10, 15 এইগুলো। হ্যাঁ, অর্থাৎ পুষ্পটাকে আমরা বলবো টেট্রামেরাস বা পেন্টামেরাস। ঠিক আছে, কারণ এদের পুষ্পপত্রের সংখ্যা কত? 4 বা 5-এর গুণিতক, তাই পুষ্প টেট্রামেরাস বা পেন্টামেরাস। অর্থাৎ পুষ্প কি? অর্থাৎ পুষ্প টেট্রামেরাস। যদি 4 বা 4-এর গুণিতক থাকে বলবো টেট্রামেরাস। আর 5 বা 5-এর গুণিতক থাকলে কি বলবো? পেন্টামেরাস।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্যান্টামারাস। ওকে, পরে বলেছে কি বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রূণমুকুল শীর্ষে থাকে। বীজপত্রের অবস্থান পার্শ্বীয়, পত্রের অবস্থান বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রূণমুকুল শীর্ষে থাকে। ভ্রূণমুকুল শীর্ষে থাকে, শীর্ষে থাকে। খেয়াল করে দেখো এমন, হ্যাঁ, এদের বীজপত্রের অবস্থান কি বলেছে? বীজপত্রের অবস্থান হচ্ছে ভাই পার্শ্বীয়। এই যে বীজপত্র থাকবে কেমন? পার্শ্বীয়। এই যে বীজপত্রের অবস্থান কেমন? পার্শ্বীয়। এবং ভ্রূণমুকুলটা কেমন ভাই? ভ্রূণমুকুলটা হচ্ছে শীর্ষীয়। এই যে অন্য কালি দিয়ে দিই, ভ্রূণমুকুলটা হচ্ছে শীর্ষীয়। এই যে শীর্ষীয় ভ্রূণমুকুল। ঠিক আছে ভাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পার্শ্বীয়। এটা কি? বীজপত্র। বীজপত্র, বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রূণমুকুল কি ভাই? শীর্ষীয়। ঠিক আছে, এটা হচ্ছে ভ্রূণমুকুল। ভ্রূণমুকুল। ঠিক আছে, এই কথাটাই তোমাকে বলেছে, এদের বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং এবং ভ্রূণমুকুল কি ভাই? শীর্ষে থাকে। ঠিক আছে, এই যেমন বীজপত্রটা পাশে থাকে পার্শ্বীয় এবং ভ্রূণমুকুলটা শীর্ষীয়। ঠিক আছে ভাই, বুঝতে পেরেছি। আরেকটা কথা বলেছে কি ভাস্কুলার ভান্ডলে ক্রেমব্রিয়াম থাকে বলে গৌণ বৃদ্ধি ঘটে। হ্যাঁ, এদের ভাস্কুলার ভান্ডলে ক্রেমব্রিয়াম থাকে, হ্যাঁ, অর্থাৎ এদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে বা গৌণ বৃদ্ধি ঘটে। ভাস্কুলার ভান্ডলে কি থাকে? ক্রেমব্রিয়াম থাকে, যেখান থেকে হয় সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। ভাস্কুলার ভান্ডলে, ভাস্কুলার কথাটা হচ্ছে ভাই পরিবহন। ভাস্কুলার ভান্ডলে ক্যাম্ব্রিয়াম থাকে। এই ক্যাম্ব্রিয়াম থেকে জাইলেম ফ্লোয়েম আছে যে এরা তৈরি হয় এই অঞ্চল থেকে। দেখো, ভাস্কুলার ভান্ডলে ক্যাম্ব্রিয়াম থাকে বলে গৌণ বৃদ্ধি ঘটে, থাকে তাই গৌণ বৃদ্ধি ঘটে, সেকেন্ডারি বৃদ্ধি ঘটে আর কি, গৌণ বৃদ্ধি ঘটে। তাহলে আমরা কি করলাম ভাই? দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকরণ বৈশিষ্ট্যটা জেনে নিলাম। হ্যাঁ, শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী দিই, দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য, এদের কি বীজে দুটি বীজপত্র থাকে, মূলটা হচ্ছে কি প্রধান মূল। পরে এদের কি পাতার শিরাবিন্যাস হচ্ছে রেটিকুলেট বা জালিকাকার। পুষ্পে পুষ্পপত্রের সংখ্যা 4 বা 5-এর গুণিতক, অর্থাৎ পুষ্প টাইমেরাস বা পেন্টামেরাস। এদের বীজপত্র পার্শ্বীয় এবং ভ্রূণমুকুল শীর্ষীয় এবং এদের ভাস্কুলার ভান্ডলে কি থাকে? ক্যাম্ব্রিয়াম থাকে, তাই গৌণ বৃদ্ধি ঘটে। এই ছিল কি দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে উদ্ভিদটা দ্বিবীজপত্রী। ঠিক আছে ভাই, কিনা? দেখো পরে কি বলেছে, ডক্টর আর্থার কনক্রুইস্ট। ডক্টর আর্থার কনক্রুইস্ট কি বলেছে? এর মতে দ্বিবীজপত্রী উদ্ভিদের 315টি গোত্র রয়েছে। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র কয়টি? 315টি। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র, ডক্টর আর্থার কনক্রুইস্টের মতে, ডক্টর আর্থার
কনকুইস্টের মতে এর মতে দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র, দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র 315টি। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র কয়টি? 315টি। দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র কয়টি ভাই? 315টি। এই কথা কে বলেছে? ডক্টর আর্থার কনক্রুইস্ট। ঠিক আছে, প্রথম গোত্রটার নাম কি? উইন্টারেসি। সর্বশেষ গোত্র অ্যাস্টারেসি এবং 102তম গোত্রর নাম হচ্ছে মালভেসি। 315টা গোত্র রয়েছে, বুঝিও। এই 315টা গোত্রের মাঝে প্রথম গোত্রটার নাম কি? উইন্টারেসি বা উইন্টারেসি। সর্বশেষ গোত্র অ্যাস্টারেসি এবং 102তম গোত্র হচ্ছে মালভেসি। ওকে, দেখো প্রথম গোত্রটার নাম কি? উইন্টারেসি। সর্বশেষ গোত্রটার নাম কি? অ্যাস্টারেসি। এবং 102তম গোত্রের নাম মালভেসি। তম গোত্র মালভেসি। এটা মনে রাখতে হবে, হ্যাঁ। 102তম গোত্রটার নাম কি ভাই? 102তম গোত্রটার নাম হচ্ছে মালভেসি গোত্র। প্রথম গোত্রের নাম কি? উইন্টারেসি। সর্বশেষ গোত্র অ্যাস্টারেসি এবং 102তম গোত্রটার নাম হচ্ছে মালভেসি। ঠিক আছে, এর 75টি ঘন আছে। পরে কি বলেছে? ওকে, এদের ঘন আছে কয়টি? 75টি ঘন আছে এবং 1000 থেকে 1500টি প্রজাতি রয়েছে। কিন্তু বাংলাদেশে ঘন আছে কয়টি? 14টি। প্রজাতি আছে কতটি? 42টি। ঠিক আছে ভাই, মালভেসি একটি বড় গোত্র, 75টি ঘন আছে এবং 1000 থেকে 1500টি প্রজাতি রয়েছে। কিন্তু বাংলাদেশে কয়টি ঘন আছে? আনুমানিক 14টি ঘন আছে এবং প্রজাতি আছে কতটি? 42টি। এই যে মালভেসি যে বলেছে, এই মালভেসি এটা একটি বড় গোত্র। ঠিক আছে, এই মালভেসিটা একটি বড় গোত্র, 75টি ঘন আছে। এর ঘন কয়টি ভাই? মালভেসির ঘন হচ্ছে 75টি। ঘন 75টি। ঠিক আছে, আর প্রজাতি কতটি? 1000 থেকে 1500। 1000 থেকে 1500টি। ঠিক আছে, এই মালভেসি একটি বড় ঘন, এর বড় গোত্র। এই গোত্রে 75টি ঘন রয়েছে এবং 1000 থেকে 1500টি প্রজাতি রয়েছে। ঠিক আছে, বাংলাদেশে এ গোত্রের আনুমানিক 14টি ঘন এবং 42টি প্রজাতি জন্মে থাকে। বাংলাদেশে কি 14টি ঘন আছে, কিন্তু বাংলাদেশে, বুঝিও, বাংলাদেশে ঘন কয়টি? বাংলাদেশে ঘন হচ্ছে কয়টি ভাই? 14টি। আর প্রজাতি কয়টি? বলো, প্রজাতি কয়টি আছে বাংলাদেশে? প্রজাতি হচ্ছে 42টি। বাংলাদেশে 42টি প্রজাতি আছে
এবং 15টি ঘন আছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় ঘনের নাম কি? সবচেয়ে বড় ঘনর নাম হচ্ছে হিবিস্কাস, যার প্রজাতি 15টি। সবচেয়ে বড় ঘন, দেখো, সবচেয়ে বড় ঘন হিবিস্কাস, সবচেয়ে বড় ঘন হিবিস্কাস, হিবিস্কাস। ঠিক আছে, সবচেয়ে বড় ঘনের নাম কি? হিবিস্কাস। এর প্রজাতি আছে 15টি। ঠিক আছে, এটার প্রজাতি কয়টি আছে? প্রজাতি আছে 15টি। এই কথাগুলো মনে রাখবা, হ্যাঁ, 15টি। এখন প্রথম থেকে বলি। ডক্টর আর্থার কনক্রুয়েস্ট কি বলেছে? 315টি গোত্র আছে। এর মাঝে প্রথম গোত্রের নাম উইন্টারেসি, সর্বশেষ গোত্রের নাম অ্যাস্টেরেসি। 102তম গোত্রটার নাম হচ্ছে মালভেসি। ঠিক আছে, এই মালভেসি গোত্রের কি আছে? ঘন আছে 75টি এবং প্রজাতি আছে 1000 থেকে 1500টি। কিন্তু বাংলাদেশে ঘন আছে মালভেসি 14টি এবং প্রজাতি আছে কয়টি? 42টি। এই মালভেসির ঘনের মাঝে সবচেয়ে বড় ঘন হচ্ছে কি? বাংলাদেশে যে 14টি আছে এর মাঝে সবচেয়ে বড় ঘন হচ্ছে হিবিস্কাস, যার প্রজাতি কয়টি? 15টি। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বড় ঘন হলো হিবিস্কাস। ঠিক আছে, এই কথাগুলো মনে রাখবা। তাহলে মুছে দেই, হ্যাঁ। তাহলে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং তার শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র অপরিচিতি নিয়ে একটু জেনে নিলাম। ঠিক আছে, আমরা এবার আমাদের আজকের ক্লাসের মেইন টপিকে চলে যাব। দ্বিবীজপত্রী উদ্ভিদ খেয়াল করিও, হ্যাঁ। মালভেসি গোত্র নিয়ে আমরা চলে যাব। তার আগে আমরা কি করব? এই মালভেসি গোত্রের কিছু জিনিস দেখে যাব আগে। মালভেসি জবা, মানে জবা সম্পর্কে আমরা কিছু আগে জেনে যাব। খেয়াল করিও, হ্যাঁ। এই জবাটার মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকবে, এর কচি অংশ রমস মানে লোমযুক্ত, মিউসেলেস পূর্ণ থাকবে মানে পিচ্ছিল। ঠিক আছে, থাকবে হচ্ছে উপবৃতি, এদের বৃক্কাকার পরাগধানী থাকবে, হ্যাঁ। আমরা এই জিনিসগুলো পরে তাদের কি আছে, অমরাবিন্যাসটা হবে এক্সাইল বা অক্ষীয়। ঠিক আছে, এই অক্ষীয় বা এক্সাইল অমরাবিন্যাসটা কাকে বলে জানো? এদের গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকবে এবং প্রত্যেক প্রকোষ্ঠের একদম মধ্যভাগে কি থাকবে? অমরাটা থাকবে। ঠিক আছে, এই কথাগুলো আমরা দেখে ফেলি, পরে আমরা পুষ্প প্রতীক, পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক দেখব, তারপরে চিত্র আঁকাবো, শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব। দেখো কি বলেছি, মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকবে। খেয়াল করিও ভাই, হ্যাঁ, মুক্ত পার্শ্বীয় উপপত্র চিহ্ন। পাতার বোটা আছে না, পাতার বোটা, এই বোটার কাছে যদি সদৃশ পাতার ন্যায় উপাঙ্গ থাকে তখন তাকে বলা হয় উপপত্র। কেমন? আমি দেখাবো। মনে করো এটা হচ্ছে কি গাছের পাতাটা, এটা হচ্ছে কি, দেখো এটা আমরা একটা গাছের পাতা আঁকাইতেছি, ঠিক আছে। এইটা হচ্ছে কি বোটা, এটা হচ্ছে বোটা। কথাগুলো লিখে দিই।
খেয়াল করিও, হ্যাঁ। এটা হচ্ছে বোটা। পাতার এই অংশটা হচ্ছে বোটা। এই যে এই অংশটুকু হচ্ছে পত্রমূল। এই যে এই অংশটুকু হচ্ছে পত্রমূল, এবং এটা হচ্ছে কি পত্র ফলক। ঠিক আছে, এই অংশটাকে আমরা কি বলবো? পত্র ফলক বলবো বা ল্যামিনা। একটু খেয়াল করিও, হ্যাঁ। এই পাতার বোটাটা আছে না ভাই, এই বোটাটার কাছে যদি, বোটাটার গোড়ায় যদি পাতার নেই ক্ষুদ্র অঙ্গ থাকে, উপাঙ্গ থাকে, পাতার বোটাটার গোড়ায় যদি কি থাকে, দুই পাশে সদৃশ ক্ষুদ্রাকার উপাঙ্গ থাকে, পাতার বোটার গোড়ার দুই পাশে সদৃশ ক্ষুদ্রাকার উপাঙ্গটার নামই হচ্ছে কি ভাই? উপপত্র। ঠিক আছে, পাতার বোটার গোড়ায়। কারণ জবাতে মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান আছে, এই কথাটা এখনই বুঝিয়ে ফেলি তাহলে ভালো হবে। এই যে পাতার বোটা আছে না, এই পাতার বোটাটার গোড়ায়, এই যে পাতার বোটার গোড়ায়, ঠিক আছে, এই পাতার বোটার গোড়ায় যদি কি থাকে, ক্ষুদ্রাকার উপাঙ্গ থাকে, তখন এটাকে বলা হয় উপপত্র। পাতার বোটার গোড়ার দুপাশে সদৃশ ক্ষুদ্রাকার উপাঙ্গটার নাম হচ্ছে কি স্টিপিউল বা উপপত্র। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো উপপত্র। উপপত্র। ঠিক আছে ভাই, উপপত্র কি? পাতার বোটার গোড়ার দুপাশে সদৃশ ক্ষুদ্রাকার উপাঙ্গটার নাম হচ্ছে উপপত্র। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি ভাই, মুক্ত পার্শ্বীয় উপপত্র বলতে একটা কথা আছে যেটা জবাতে থাকবে। এই মুক্ত পার্শ্বীয় উপপত্রটা যেন কাকে বলা হয় ভাই? উপপত্র দুটি যখন পত্র ফলকের সাথে থাকবে, উপপত্র দুইটা যখন কি করবে, পত্র ফলক। এটা কি ভাই, এই অংশটা কি পত্র ফলক না? এই যে পত্রমূল, দুঃখিত, এটা কি পত্রমূল। এই যে এই অংশটা হচ্ছে পত্রমূল। ঠিক আছে, এই উপপত্র দুইটা যখন পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থায় থাকবে, তখন তাকে বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। উপপত্র দুটি যখন পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থান করে বা মুক্ত অবস্থায় থাকে, এইটা এটা উপপত্র। উপপত্রের দুপাশে, এই যে উপপত্রের দুপাশে, এটা কিন্তু বোটার গোড়াতে না, এটা উপপত্রের দুপাশে। ঠিক আছে, উপপত্রের দুপাশে, উপপত্রের দুপাশে না ভাই, উপপত্র দুটি যখন, এই যে দেখো উপপত্র, উপপত্র দুটি যখন পত্রমূলের দুপাশে থাকে বা অবস্থান করে, তখন তাকে বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। মুক্ত পার্শ্বীয় উপপত্রটা কি ভাই? এটাকে আমরা বলবো কি মুক্ত পার্শ্বীয় উপপত্র। বুঝিও, মুক্ত পার্শ্বীয় উপপত্র। উপপত্র, এই মুক্ত পার্শ্বীয় উপপত্রটা ভাই কি, উপপত্র দুটি যখন, উপপত্র দুটি যখন পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থায় থাকে, উপপত্র দুটি যখন পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থায় থাকে, মুক্ত অবস্থায় থাকে, তখন তাকে বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। দেখো এই যে উপপত্র দুইটা পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থায় আছে, এই জন্যই বলা হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র, যেটা জবাতে বিদ্যমান। আর উপপত্রটা কি ভাই? পাতার বোটার গোড়ায় যদি ক্ষুদ্রাকার উপাঙ্গ থাকে, ঠিক আছে, পাতার বোটার গোড়ার দুপাশে সদৃশ ক্ষুদ্রাকার উপাঙ্গ থাকলে সেটাকে বলা হয় উপপত্র। আর মুক্ত পার্শ্বীয় উপপত্র কাকে বলা হয় ভাই? উপপত্র দুটি যখন পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থায় থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এবার জবার কি আঁকবো, একটা উপপত্র সহ খেয়াল করিও ভাই, হ্যাঁ। জবার একটা পাতা আঁকাই, ফুল আঁকাই, পাতা।
খেয়াল করিও, হ্যাঁ। ঠিক আছে, এটাকে দেবো একটু বাঁকাই দেবো। হ্যাঁ, আমরা একটা পাতা আঁকাইছি, আর বলছে কচি অংশটা রোমশ মিউসালেস পূর্ণ, মানে রোম থাকবে এই যে এরকম। কচি অংশটা রোমশ মিউসালেস পূর্ণ থাকবে কি ভাই? থাকবে মুক্ত পার্শ্বীয় উপপত্র। মুক্ত পার্শ্বীয় উপপত্রটা যেন কি ভাই? উপপত্র দুটি যখন পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থায় থাকবে, এই অংশটা কি পত্রমূল, তাই তো এই পত্রমূলের দুপাশে যখন উপপত্র দুইটা মুক্ত অবস্থায় থাকবে, এই যে দিয়ে দিয়েছি, পত্রমূলের দুপাশে উপপত্র দুইটা যখন মুক্ত অবস্থায় থাকে তখন তাকে কি বলা হয় ভাই? উপপত্র বলা হয়। পত্রমূলের দুপাশে যখন মুক্ত অবস্থায় থাকবে, উপপত্র দুইটা যখন পত্রমূলের দুপাশে মুক্ত অবস্থায় থাকবে তখন তাকে বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। আর কচি অংশটা এদের কেমন থাকবে? রোমশ মিউসালেস পূর্ণ থাকবে ভাই। এই কথাগুলো বুঝছ? একটা পাতা আঁকাইছি, পাতার দুপাশে কি পত্রমূলটা যে আছে, পত্রমূলের দুপাশে দুইটা উপপত্র দিয়েছি, এটাকেই বলা হয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। আর এদের কচি অংশটা রোমশ মিউসালেস পূর্ণ, মানে কি লোম সদৃশ। লোমশ, দেখো এই যে লোম সদৃশ, কচি লোম সদৃশ, এবং কি থাকে ভাই? মিউসালেস পূর্ণ থাকবে, মানে কি আঠালোর স্তর থাকবে। মিউসেলেস পূর্ণ, এই কথাটাই বলেছে যে কচি অংশ রোমশ মিউসেলেস পূর্ণ। এটা একটা মিউসেলেসকে একটা আঠালো পদার্থ যা পিচ্ছিল। ঠিক আছে, দেখো এটা কি ভাই? এটা হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র। মুক্ত পার্শ্বীয় মুক্ত পার্শ্বীয় উপপত্র। ঠিক আছে, আর কচি অংশটা কেমন? কচি অংশ রোমশ মিউসেলেস পূর্ণ। কচি অংশটা রোমশ মিউসেলেস পূর্ণ, মানে লোম সদৃশ আঠালো। মিউসেলেস পূর্ণ, মিউসিলেস পূর্ণ। কচি অংশটা কেমন ভাই? রোমশ মিউসিলেস পূর্ণ। বুঝছো? তাহলে জবাতে কি থাকবে? মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকবে এবং কচি অংশটা রোমশ মিউসেলেস পূর্ণ থাকবে, মানে কি লোম সদৃশ। রোমশ কি লোম সদৃশ, এই দেখো লোম আছে, মানে খেয়াল করে দেখিও, হ্যাঁ, জবার পাতা নিয়ে খেয়াল করে দেখিও, তাহলে দেখতে পারবা। ঠিক আছে, আর কচি অংশটা থেকে যদি চাপ দাও দেখবা যে আঠালো স্তর, আঠালো পদার্থ দেখা পাচ্ছ তুমি। ঠিক আছে, ওকে। দেখো আমরা এবার একটা জবাকে কাটি, মুছে দিলাম, জবার প্রস্থচ্ছেদ করি। জবার প্রস্থচ্ছেদ।
জবর খেয়াল করে দেখো। হ্যাঁ, এটা আমরা দিয়েছি উপবৃত্তিটা। বৃত্তিটার পরের স্তবকে থাকবে উপবৃত্তিটা। ঠিক আছে, খেয়াল করিও। জবার প্রস্থচ্ছেদ করতেছি আমরা। এটা কি দিয়েছি? গর্ভাশয়। এটা গর্ভদণ্ড। পরের অংশ ঠিক করে দিস। আমরা জবার প্রস্থচ্ছেদ করতেছি, খেয়াল করে দেখো। হ্যাঁ, পুংকেশর আমরা দিয়ে দিয়েছি অনেকগুলো। বেশি ভালো হয়নি।
ঠিক আছে, হ্যাঁ আমরা একটা জবার কি করেছি এখানে প্রস্থচ্ছেদ করেছি। কি আছে? অসংখ্য পুংকেশর আছে। খেয়াল করিও আমরা একটা জবার প্রস্থচ্ছেদ করেছি। যদি চিত্রটা সুন্দর করে আঁকতে চেষ্টা করলাম, হলো না ভালো, সময়ও চলে গেল অনেক। দেখো এই চিত্রটা পরীক্ষায় আসবে না, বোঝানোর জন্য আঁকাইস। ঠিক আছে, আমরা এখানে কি করছি একটা আরো কয়টা দিয়ে দিই। আমরা একটা জবার প্রস্থচ্ছেদ করেছি এখানে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পুংকেশর, এইগুলো হচ্ছে কি যে এগুলো হচ্ছে পুংকেশর। খেয়াল করিও পুংকেশর। ঠিক আছে, এটা হচ্ছে গর্ভদণ্ড, মাঝখানের স্টিকটা কি গর্ভদণ্ড, গর্ভদণ্ড। এগুলো হচ্ছে কি এই যে এগুলো, এগুলো হচ্ছে উপবৃত্তি, মুক্ত পার্শ্বীয় উপবৃত্তি। উপপত্র, উপবৃত্তি, উপবৃত্তি, এগুলো কি উপবৃত্তি। ঠিক আছে, উপবৃত্তি কি বৃত্তি সবচেয়ে বাহিরের স্তবক, তাই তো? বৃত্তির পরের স্তবকটা, বৃত্তির পরের স্তবকে যদি বৃত্তির নেই কিছু অংশ থাকে সেটাকে বলবো আমরা উপবৃত্তি। ঠিক আছে, ওকে। দেখো এদের পরাগধানীটা কেমন হয়, বৃক্কাকার পরাগধানী হয়। জবার পরাগধানীটা কেমন, বৃক্কাকার। খেয়াল করো, বৃক্ক চেনো না ভাই, কিডনি, এই কিডনির মতো পরাগধানী এদের। এই পরাগধানীটা কেমন, বৃক্কাকার পরাগধানী। পরাগধানী বৃক্কাকার, কিডনির মতো। ঠিক আছে, কি বলবো, বৃক্কাকার পরাগধানী। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। বৃক্কাকার পরাগধানী শনাক্তকারী বৈশিষ্ট্যে কাজে দিবে, এইগুলোই লিখবো তখন আমরা, বৃক্কাকার পরাগধানী। ঠিক আছে, জবার পরাগধানীটা কেমন ভাই, বৃক্কাকার। আর এবং পরাগধানীটা হচ্ছে কি ভাই জানো, বৃহৎ কণ্টকিত। এদের পরাগধানীটা কেমন হয়, পরাগ রেণুটা, সরি এদের পরাগধানীতেই তো পরাগ রেণু থাকে, এই পরাগধানীতেই কি থাকে, এই পরাগধানীর মাঝে পরাগ রেণু থাকবে। এদের পরাগ রেণুটা কেমন হয় ভাই, বৃহৎ। পরাগ রেণুটা হয় কি বৃহৎ কণ্টকিত। পরাগ রেণু বৃহৎ কণ্টকিত। এদের পরাগ রেণুটা কেমন ভাই, বৃহৎ কণ্টকিত, কাঁটাযুক্ত আর কি।
কি বলবো, বৃহৎ কণ্টকিত পরাগরেণু, মানে কাঁটাযুক্ত কণ্টকিত পরাগরেণু। ঠিক আছে ভাই, তাহলে আমরা কি কি দেখলাম? মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে, কচি অংশ রোমস মিউসেলাস পূর্ণ থাকে, তাই তো? এদের বৃক্কাকার পরাগধানী থাকে, কণ্টকিত পরাগরেণু থাকে। ঠিক আছে, আমরা জবার এবার পুষ্প সংকেতটা দেখব। পুষ্প সংকেত, জবার পুষ্প সংকেত দেখব। পুষ্প সংকেত কাকে বলে যেন বলো না? পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা, তাদের সম ও অসম সংযুক্তি, মঞ্জুরিপত্রের উপস্থিতি অনুপস্থিতি ইত্যাদি যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় কি? পুষ্প সংকেত। ঠিক আছে, এই জবার পুষ্প সংকেতটা দেখো, এরা হচ্ছে বহুপতিসম পুষ্প। ঠিক আছে, এই অংশগুলো মুছে দিতে হবে, করার কিছু নেই, জায়গা নেই কারণ। হ্যাঁ, খেয়াল করিও। হ্যাঁ, দেখো এখানে আঁকাই ফেলি, থাক আঁকাইতে হবে না। কি পুষ্প সংকেত? পুষ্প সংকেত ভাই, পুষ্প সংকেতটা কাকে বলে বলো না? পুষ্প সংকেত কাকে বলে? যে সংকেতের সাহায্যে কি করা হয়? যে সংকেতের সাহায্যে পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, প্রত্যেক স্তবকের সদস্য সংখ্যা, তাদের সম অসম সংযুক্তি, মঞ্জুরি দণ্ডের উপস্থিতি অনুপস্থিতি, মঞ্জুরিপত্রের উপস্থিতি অনুপস্থিতি প্রভৃতি তথ্য যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় মূলত পুষ্প সংকেত। ঠিক আছে, জবার পুষ্প সংকেতটা দেখো। পুষ্প সংকেত মনে রাখতে হবে। হ্যাঁ, জবার পুষ্প সংকেত কেমন হবে ভাই? এরা হচ্ছে বহুপতিসম পুষ্প। এইভাবে চিহ্ন দেওয়া হয়, বহুপতিসম পুষ্প, বহুপতিসম পুষ্প। এইভাবে গোল দিয়ে মাঝখানে প্লাস, এটা দ্বারা বোঝায় বহুপতিসম পুষ্প। ভাই বহুপতিসম পুষ্প মানে এটা বুঝো, একটা পুষ্পকে তুমি যখন, পুষ্পটা তো মুছিয়ে দিয়েছি, একটা পুষ্পকে তুমি যখন মনে করো এটা একটা পুষ্প, এই পুষ্পকে তুমি যখন মাঝ বরাবর কাটবা তখন একাধিকবার যদি সমান অংশ পাও, একাধিকবার মাঝ বরাবর কাটলে যদি একাধিকবার তুমি সমান অংশে ভাগ করতে পারো বা সমান খণ্ড পাও একাধিক, সেটাকেই বলা হয় বহুপতিসম পুষ্প। একটা পুষ্পকে মাঝ বরাবর কাটলে যদি একাধিক সমান অংশ পাওয়া যায় তাকে বলা হয় বহুপতিসম পুষ্প। ঠিক আছে, জবা কেমন? বহুপতিসম পুষ্প। ঠিক আছে ভাই, ওকে। পরে কি বলেছে? এরা হচ্ছে কি ভাই? উভলিঙ্গ। এরা হচ্ছে উভলিঙ্গ, উভলিঙ্গ পুষ্প। ঠিক আছে, এদের উপবৃত্তি থাকবে 5টি। উপবৃত্তি, উবৃ সংক্ষেপে লেখা হয়, উপবৃত্তিকে এইভাবে লেখা হয় উপবৃত্তি। উপবৃত্তি কয়টা থাকে ভাই? উপবৃত্তি থাকে 5টা। উপবৃত্তি 5টি। এদের বৃত্তি থাকবে কয়টি? 5টি, তবে বৃত্তিগুলো সংযুক্ত অবস্থায় থাকবে পরস্পরের সাথে। উপবৃত্তি 5টি, বৃত্তি কয়টি? বৃত্তিও থাকবে 5টি, তবে পরস্পরের সাথে সংযুক্ত থাকবে, এই জন্য ব্র্যাকেট দেওয়া হলো। ঠিক আছে, জবার উপবৃত্তি 5টি, উপবৃত্তিগুলো কিন্তু মুক্ত অবস্থায় থাকবে কারণ ব্র্যাকেট নাই। হ্যাঁ, আর ব্র্যাকেট দ্বারা বোঝায় কি তোমার? সংযুক্ত বোঝাই। ঠিক আছে, যুক্ত বোঝাই। বৃত্তি কি 5টা পরস্পরের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে ভাই, এদের থাকবে কি? দলমণ্ডল 5টি। দল, দল থাকবে কয়টি ভাই? 5টি।
ঠিক আছে, থাকবে কত? পুংকেশর থাকবে অসংখ্য, আমরা চিত্র দেখেছিলাম তাই না? পুংকেশর থাকবে অসংখ্য মানে ইনফিনিটি, পুংকেশর ইনফিনিটি থাকবে এবং পুংকেশর গুলো কি হবে? যুক্ত থাকবে, এই জন্য ব্র্যাকেট দেওয়া হলো। ঠিক আছে, এই দল আর পুংকেশর কি থাকে? পরস্পর সংযুক্ত, এই জন্য উপরে বার চিহ্নটা দেওয়া হলো। এটা দ্বারা কি বোঝায়? দল মানে দুইটা দল এবং পুংকেশর পরস্পরের সাথে সংযুক্ত। আমরা যখন পুষ্প প্রতীক আঁকাবো তখন বুঝে যাবা, ক্লিয়ার বুঝো। আর কি থাকে? এদের গর্ভাশয়, এরা অধিগর্ভ, গর্ভাশয় উপরে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো নিচে থাকবে, 5টি থাকবে এবং গর্ভাশয় আর কি ভাই? পরস্পরের সাথে কি থাকবে? গর্ভাশয় 5টি বদ্ধ অবস্থায় থাকবে। ঠিক আছে, খেয়াল কইরো। তাহলে আমরা কি পড়লাম? এরা হচ্ছে বহু প্রতিসম পুষ্প, উহলিঙ্গ, উপবৃত্তি 5টি মুক্ত, বৃত্তি 5টি কি? পরস্পরের সাথে যুক্ত, দল 5টি মুক্ত, পুংকেশর অসংখ্য। এই দল অসংখ্য থাকবে, দল এবং পুংকেশর পরস্পরের সাথে যুক্ত, এদের গর্ভাশয় থাকবে 5টি যুক্ত অবস্থায়। ঠিক আছে, এবং গর্ভাশয়টা কেমন? অধিগর্ভ, এবং কারণ অন্যান্য স্তবকগুলো নিচে থাকবে, গর্ভাশয়টা উপরে থাকবে এবং অন্যান্য স্তবকগুলো নিচে থাকবে, এই জন্যই গর্ভাশয়টাকে বলা হয় অধিগর্ভ। এই ছিল জবার পুষ্প সংকেত, জবার পুষ্প সংকেত। ঠিক আছে ভাই, জবার পুষ্প সংকেত। আমরা এবার পুষ্প প্রতীক দেখব, হ্যাঁ, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। পুষ্প সংকেত, পুষ্প প্রতীক দুইটাই আসে। পুষ্প প্রতীক, পুষ্প প্রতীকটা কিভাবে আঁকাবা? হ্যাঁ, পুষ্প প্রতীক কাকে বলে বলতে পারবা? পুষ্প প্রতীকটা কিভাবে আঁকাবা আমি দেখাই দিব। পুষ্প প্রতীক কাকে বলে ভাই? পুষ্প প্রতীক হচ্ছে যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সম অসম সংযোগ, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস ইত্যাদি বৈশিষ্ট্য দেখানো হয়, তাকে পুষ্প প্রতীক বলে। পুষ্প প্রতীক কাকে বলে ভাই? যে প্রতীকের সাহায্যে একটি পুষ্পের মাতৃ অক্ষের তুলনায় এর বিভিন্ন স্তবকের পুষ্পপত্রগুলোর অবস্থান, সংখ্যা, সমসংযোগ, অসম সংযোগ, তাছাড়া আছে পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস ইত্যাদি দেখানো হয়, তাকেই বলা হয় পুষ্প প্রতীক। জবার পুষ্প প্রতীকটা আসবে পরীক্ষায়, খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি কিভাবে আঁকাবা একটু খেয়াল করবা। হ্যাঁ, প্রথমে কি করবা? একটা বৃত্ত দিবা, 5টায় কাটা কম্পাস আছে না, এইভাবে এইভাবে বৃত্ত দিবা। কিভাবে দে? হ্যাঁ, প্রথমে তুমি কি করবা? ফার্স্ট একটা দিবা, ঠিক আছে, একটা দিয়েছ। আর একটা দিবা এটার পাশ। ঠিক আছে, পরেরটা একটু জায়গা নিয়ে একটু বড় করে দিতে হবে। কেমন ডিমের মতো হয়ে গেল, ভুল হলো না। ঠিক আছে, 3টা দিয়েছি, আরো 2টা দিতে হবে। এটা একটু জায়গা নিয়ে দিয়েছি, খেয়াল করিও। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকাবা, তাহলে সুন্দর হবে। 4টা, 1টা 2টা 3টা 4টা, আরেকটা দিয়ে দেব। হবে। আমরা জবার পুষ্প প্রতীক আঁকাচ্ছি, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এদের কি থাকে ভাই? খেয়াল করিও, বৃত্তি থাকে কয়টি? 5টি। এই সমসংযোগ, উভলিঙ্গ, এগুলো তুমি দেখাতে পারবে না চিত্রে। হ্যাঁ, উপবৃত্তি কয়টা? 5টা।
বৃত্তির পরে স্তবকে যদি বৃত্তির ন্যায় স্তবক থাকে তখন তাকে উপবৃত্তি বলা হয়। আমরা পাঁচটা উপবৃত্তি দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। জায়গা জায়গায় আমরা মুছে দিব। দুইটা, পাঁচটা জায়গা যে আমরা কি দিব, পাঁচটি উপবৃত্তি দিব। খেয়াল করিও ভাই, হ্যাঁ, চিত্রটা। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। তোমরা আরো ভালো করে আঁকাবা, হ্যাঁ, চিত্র বেশি সুন্দর আঁকাতে পারি না। আর চিত্র সুন্দর হওয়াটা বেশি ফ্যাক্টর না ভাই। চিত্র সুন্দর করে তুমি যদি নাম্বারিং গুলো করতে পারো, কোন অংশটা কি এটা যদি বোঝাতে পারো তাহলেই হবে। দেখো আমরা কি দিয়েছি, উপবৃত্তি, যে পাঁচটা উপবৃত্তি দিয়েছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখছো উপবৃত্তি গুলো কি যুক্ত আছে? না, উপবৃত্তি গুলো মুক্ত আছে, এই জন্যই আমরা মাঝখানে যে ফাঁকা রাখা দিচ্ছি। উপবৃত্তি গুলো কি আছে ভাই? মুক্ত আছে। ঠিক আছে, পরে কি, পরের কি আছে ভাই? আছে বৃত্তি। বৃত্তি আছে পাঁচটা এবং তারা কি পরস্পরের সাথে যুক্ত। ঠিক আছে, এই যে আমরা যে দুইটা উপবৃত্তি দিছি, এইটার মাঝখান দিয়ে দিব বৃত্তি। এই যে দুইটা উপবৃত্তি, এটার মাঝখানে বৃত্তিটা দিব। তাহলে কিভাবে দেব দেখো, মুছে দিব। এখানে মুছবো, এখানে মুছবো। ও, বৃত্তিগুলো তো আবার খেয়াল করে আছে, দিয়ে দিই। একটা, আমরা বৃত্তি দিচ্ছি কিন্তু। দেখছো আমরা পাঁচটা বৃত্তি দিয়ে দিয়েছি, কিন্তু খেয়াল করে দেখো বৃত্তিগুলো বলেছে কি যুক্ত, একটা আরেকটার সাথে যুক্ত থাকে। তাহলে আমাদের কি করতে হবে, বৃত্তিগুলো একটা আরেকটার সাথে যুক্ত করে দিতে হবে। এই যে বৃত্তিগুলো একটা আরেকটার সাথে আমরা যুক্ত করে দিছি, দেখছো ভাই? বৃত্তিগুলো একটা আরেকটার সাথে আমরা যুক্ত করে দিছি।
ঠিক আছে, পরে আমরা কি দিব, দল দিব। দল কয়টা থাকে ভাই, 5টা। ঠিক আছে, এদের দলগুলো হয় ভাই টুইস্টেড বা পাকানো। দল কাকে বলা হয় এস্টিভেশন জানো? পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত থাকে, এই বিন্যাস, এটাই হচ্ছে কি ভাই এস্টিভেশন। মানে পাপড়িগুলো একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত থাকবে। এই জবার পাপড়িগুলো হচ্ছে টুইস্টেড বা পাকানো। 5টা পাপড়ি যে থাকবে, এদের একটা পাপড়ির এক প্রান্ত ভেতরে থাকবে এবং অন্য প্রান্ত বাইরে থাকবে, মানে প্রত্যেকটা পাপড়ির এক প্রান্ত ভেতরে থাকবে এবং অন্য প্রান্ত বাইরে থাকবে, তখনই কি হবে, টুইস্টেড হবে, পাকানো হবে। ঠিক আছে, তাহলে দিয়ে দেই আমরা। এগুলো কোথায় দেবো ভাই, এই যে এগুলোর মাঝ বরাবর দেবো। এগুলো দিয়েছি না ভাই, এই যে এগুলোর বৃত্তিগুলো দিয়েছি, এই বৃত্তিগুলোর মাঝ পরপর 2টা বৃত্তির মাঝখানে দেব। ঠিক আছে, এই যে পরপর 2টা বৃত্তির আমরা কি করব, মাঝখানে দিব। একটু জায়গা নিয়ে দিতে হবে। দিয়ে দিই তাহলে আমরা 5টা। খেয়াল করো, একটা পরের কাজ আছে আর একটু। দুইটা, তিনটা, চারটা, 5টা। আমরা 5টা কি দিয়েছি, দল দিয়েছি। তো দলগুলো কেমন ভাই, টুইস্টেড বা পাকানো থাকবে। দলগুলো কেমন থাকবে, টুইস্টেড বা পাকানো। বুঝিও, এটার 2টা প্রান্ত কি দিয়েছে, মনে করো বাহিরে আছে। আমরা বলেছি টুইস্টেড বা পাকানো দল কি ভাই, এক প্রান্ত ভেতরে এবং অন্য প্রান্ত বাহিরে থাকবে। প্রতিটির এক প্রান্ত ভেতরে থাকবে এবং অন্য প্রান্ত বাহিরে থাকবে। ঠিক আছে, এই যে দেখো দিয়ে দিচ্ছি, সেইগুলো পরে দেওয়া যাবে। এই দেখো, এটা খেয়াল করে দেখো, এই যে একটা দল দিয়েছি, তাই তো, এই দলটার দিকে খেয়াল করো, এর একটা প্রান্ত কি আছে, ভেতরে আছে, তাহলে আরেকটা প্রান্ত কি থাকবে ভাই, বাহিরে থাকবে। তাহলে এটাকে আমরা কেমন করে দেব, এইভাবে দেব। কারণ এদের কি দলগুলো কেমন থাকবে, স্টিভেশনটা কেমন হবে, টুইস্টেড বা পাকানো, এক প্রান্ত ভেতরে এবং অন্য প্রান্ত বাহিরে থাকবে। দেখো, এটার এক প্রান্ত কি আছে, ভেতরে আছে, আর এক প্রান্ত বাহিরে। এটার কি এক প্রান্ত ভেতরে, তাহলে এই প্রান্তটা কি বাহিরে আছে, তাহলে এটাকে কিভাবে দিব আমরা, এটাকে যে ভেতরে ঢুকাই দিব। ঠিক আছে, এটা যেহেতু কি আছে, ভেতরে আছে, তাহলে এটাকে কি দিব, বাহিরে দিব। তাহলে এটার এক প্রান্ত কি করব, ঢুকাই দিব। এই যে দিয়েছি। ঠিক আছে, তাহলে এটা কি করব, এই প্রান্তটাকে বাহিরে দিব।
এই যে বাহিরে দিস। আঁকানো শেষ আমাদের। হ্যাঁ, দলটা এবার একটু বোল্ড করে দেব। দেখো আমরা দলগুলো দিচ্ছি, দলগুলো কেমন ভাই, টুইস্টেড বা পাকানো। দেখো এক প্রান্ত ভেতরে, আরেক প্রান্ত কিন্তু বাহিরে থাকে। চিত্রটা আঁকাবা তোমরা, হ্যাঁ, আমার চেয়েও সুন্দর হবে তোমাদেরটা, আমি জানি। ঠিক আছে, দেখো এটারও এক প্রান্ত কি আছে, বাহিরে আছে। এই যে এটা কিন্তু ভেতরে, এটা কিন্তু বাহিরে, আর এটা কিন্তু ভেতরে। ঠিক আছে, দেখো এই পাপড়িটার দেখো এক প্রান্ত ভেতরে আর এটা কি বাহিরে। ঠিক আছে, তাহলে আমরা দল দিয়ে দিলাম। দল দিয়ে দিছি। ঠিক আছে, ওকে। পরে আমাদের কাজ কি ভাই, পুংকেশর দিতে হবে। পুংকেশর কতগুলো দিব আমরা, অসংখ্য দিব, ইনফিনিটি পুংকেশর দিব। পুংকেশর দিব কি ভাই, ইনফিনিটি। আমরা দিয়ে দেই তাহলে পুংকেশর গুলো, খেয়াল করো। পুংকেশর হবে ইনফিনিটি। পুংকেশর ইনফিনিটি হবে। পুংকেশর গুলো কেমন হবে, বৃক্কের মতো হবে। ঠিক আছে, পরাগধানীটা হবে কি বৃক্কের মতো। এই যে বৃক্কের মতো দিয়ে দিচ্ছি আমরা। যে আমরা বৃক্কের মতো কি দিয়েছি ভাই, আমরা বৃক্কের মতো অসংখ্য কি দিয়েছি, পরাগধানী দিয়েছি। আর এগুলো কি প্রত্যেকটা হচ্ছে এক একটা পুংকেশর, অসংখ্য পুংকেশর আছে। ঠিক আছে, তোমাকে একটা কথা বলেছে কি ভাই, এই পুংকেশর গুলো আছে না, পুংকেশর আর দল পরস্পরের সাথে যুক্ত থাকবে। পুংকেশর আর দল কি পরস্পরের সাথে যুক্ত থাকবে, পরস্পরের সাথে যুক্ত। তাহলে এদেরকে আমাদের যুক্ত করে দিতে হবে। এই যে যুক্ত করে দিলাম, মাঝ বরাবর দিবা, হ্যাঁ, এই যে যুক্ত করে দিলাম আমরা। যে পরস্পরের সাথে কি করলাম, যুক্ত করে দিলাম।
পুংকেশর আর দল পরস্পরের সাথে যুক্ত করে দিলাম, ঠিক আছে। সর্বশেষ আমাদের কি রইলো ভাই? রইলো গর্ভাশয়। গর্ভাশয় কয়টি? 5টি, ঠিক আছে। একাধিক প্রকোষ্ঠে থাকবে, 5টা গর্ভাশয়ে যে অমরাগুলো থাকবে এগুলো 5টা অমরা 5টা প্রকোষ্ঠে থাকবে, ঠিক আছে। খেয়াল করো ভাই, হ্যাঁ। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এই যে ভাই 5টা হয়েছে, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা, হ্যাঁ। বেশি ভালো হয় নাই, তোমরা আর একটু ভালো করে আঁকাইও, হ্যাঁ, ঠিক আছে। এটা কি দিয়েছি আমরা? এদের গর্ভাশয়টা দিয়েছি, গর্ভাশয়। ঠিক আছে, চাইলে এইভাবে তুমি প্রকোষ্ঠ করে দিতে পারো, 5টা না দিলেও হবে, এই যে বুঝাই যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো সবকিছু মোটামুটি দিয়ে ফেলছি, হ্যাঁ। এটাই ছিল কি আমাদের জবার পুষ্প প্রতীক। পরীক্ষায় আসবে, আর ভালো করে আঁকাবা, ঠিক আছে। দেখো এবার নামকরণ করি আমরা নামগুলো। এটা কি কি বলবো আমরা? উপবৃত্তি, তাই তো। কি বলবো ভাই? বলবো হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তি কয়টা থাকে? 5টা, মুক্ত অবস্থায় থাকে। উপবৃত্তি, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো? বৃত্তি বলবো। বৃত্তিগুলো কি পরস্পরের সাথে যুক্ত থাকে। এই দেখো বৃত্তিগুলো পরস্পরের সাথে যুক্ত আছে, দেখছো যে বৃত্তিগুলো পরস্পরের সাথে যুক্ত, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি ভাই? দল। এই যে বোল্ড করে দিছি যে কালো, এইগুলো হচ্ছে দল। দল, ঠিক আছে। এটা কি? এই যে এগুলো, এইগুলো হচ্ছে পুংকেশর, মানে আরো থাকবে এখানে, হ্যাঁ। এই যে পুংকেশর গুলো স্তরে আছে, এটাকে বলবো আমরা পুংকেশর। পুংস্তবক বলবো, হ্যাঁ। সরি, এটা সম্পূর্ণটাকে বলবো পুংস্তবক, আর এই এক একটা হচ্ছে পুংকেশর। আমরা বলবো এটাকে পুংস্তবক। পুংস্তবক। পুংস্তবকে পুংকেশর অসংখ্য থাকবে, ঠিক আছে। এবং এটা কি ভাই? এটা এটা হচ্ছে আমাদের গর্ভাশয়। এটা হচ্ছে কি আমাদের গর্ভাশয়, ঠিক আছে। স্ত্রীস্তবক বলবো আমরা, স্ত্রীস্তবক। পুংস্তবক, স্ত্রীস্তবক, ঠিক আছে। এই ছিল কি জবার পুষ্প প্রতীক, ঠিক আছে। চিত্রটা কেমন বিদঘুটে দেখা যাচ্ছে, হ্যাঁ। তোমরা আরো ভালো করে আঁকাইও, হ্যাঁ। মার্কার দিয়ে তো এর চেয়ে ভালো আঁকাতে পারলাম না আমি আর, যদিও আমি চিত্র বেশি একটা ভালো আঁকাতে পারি না, ঠিক আছে। আসো এবার আমরা এদের শনাক্তকারী বৈশিষ্ট্যে চলে যাই, হ্যাঁ। শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো মোটামুটি আমাদের পড়া শেষ, এখন শুধু একটু গুছায় লেখা দিব। তোমাকে বলছিলাম না উদ্ভিদের কচি অংশ রোমশ মিউসেলাসপূর্ণ, প্রথমে কিন্তু বলছিলাম, হ্যাঁ। মুছে দিলাম। কণ্টকিত পরাগরেণু, বৃক্কাকার পরাগধানী, বুঝি। এইদিকে আমরা শনাক্তকারী বৈশিষ্ট্য লিখব। শনাক্তকারী বৈশিষ্ট্য, শনাক্তকারী বৈশিষ্ট্য, দেখো এদের শনাক্তকারী বৈশিষ্ট্য
কি বলবো, এদের কচি অংশটা রোমশ ও মিউসেলেস পূর্ণ, তাই না? কচি অংশ রোমশ ও মিউসেলেস পূর্ণ। উদ্ভিদের কচি অংশ, উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসেলেস পূর্ণ। রোমশ কি ভাই? লোম সদৃশ, হ্যাঁ। রোমশ ও মিউসেলেস পূর্ণ। মিউসেলেস পূর্ণ মানে কি ভাই? আঠালো, হ্যাঁ, পিচ্ছিল। উদ্ভিদের কচি অংশ কেমন থাকবে ভাই? রোমশ ও মিউসেলেস পূর্ণ থাকবে। ঠিক আছে, পরে আমরা কি বলবো? পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। জানি কিন্তু এটা আমরা, হ্যাঁ। মুক্ত পার্শ্বীয় উপপত্র কি ভাই? উপপত্র দুটি যখন পত্র খণ্ডের দুপাশে মুক্ত অবস্থায় থাকে। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় আসবে কিন্তু, বুঝিও, হ্যাঁ। বেশি আসে পুষ্প প্রতীক আর শনাক্তকারী বৈশিষ্ট্য। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। উপপত্র বিদ্যমান। ঠিক আছে ভাই। পরে কি বলেছে তোমাকে? পুষ্পটা একক, অর্থাৎ উপবৃত্তি যুক্ত। এদের পুষ্পটা কি ভাই? একক, সিঙ্গেলে থাকবে, হ্যাঁ। উপবৃত্তি যুক্ত, পুষ্প একক উপবৃত্তি যুক্ত। পুষ্প একক উপবৃত্তি যুক্ত। এগুলো কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ। পুষ্প যে উপবৃত্তি থাকে, পুষ্প একক উপবৃত্তি যুক্ত। ঠিক আছে, এদের কি ভাই? টুইস্টেড বা পাকানো থাকে। এদের পুষ্পটা একক একক, ঠিক আছে, মানে সাইমোস, মঞ্জুরিদণ্ড নিয়ত বর্ধনশীল। এছাড়াও পুষ্প একক পুষ্প বিশিষ্ট। ঠিক আছে, পুষ্প একক উপবৃত্তি যুক্ত। পরে তোমাকে বলেছে কি? দলমণ্ডলগুলো টুইস্টেড বা পাকানো। দলমণ্ডলগুলো কেমন? টুইস্টেড বা পাকানো। দলমণ্ডল টুইস্টেড, টুইস্টেড বা পাকানো। ঠিক আছে, দলমণ্ডল কেমন ভাই? টুইস্টেড বা পাকানো। পুংকেশর থাকে কি? অসংখ্য। দেখেছে কিন্তু, হ্যাঁ। এই দেখো, পুংকেশর কি আছে? অসংখ্য আছে। এক গুচ্ছক ও গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। দেখো, একটা গুচ্ছে আছে, দেখছো, একটা গুচ্ছের মধ্যে আছে। পুংকেশর কি? অসংখ্য, এক গুচ্ছক এবং গর্ভাশয়ের চারদিকে থাকে, গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। পুংকেশর অসংখ্য থাকে, হ্যাঁ, ইনফিনিটি। এক গুচ্ছক, গর্ভদণ্ডের চারদিকে থাকে। গর্ভদণ্ডের চারদিকে থাকে। ঠিক আছে ভাই। পরাগধানীটা এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। দেখেছি কিন্তু আমরা, হ্যাঁ, কিডনির মতো পরাগধানীটা। এদের পরাগধানী কেমন? পরাগধানী এক প্রকোষ্ঠী বৃক্কাকার। পরাগধানীতে কি থাকে ভাই? পরাগ রেণু থাকে, তাই না? পরাগধানী এক প্রকোষ্ঠী, এক প্রকোষ্ঠী বৃক্কাকার। ওকে, পরাগধানী এক প্রকোষ্ঠী বৃক্কাকার। পরাগরেণু বৃহৎ কণ্টকিত।
পরাগরেণুটা কেমন? বৃহৎ ও কণ্টকিত। পরাগরেণু বৃহৎ কণ্টকিত। অমরাবিন্যাসটা কি ভাই? অক্ষীয়। এটা একটু বলে দিব জানো, অমরাবিন্যাস অক্ষীয় বা এক্সাইল। এই অমরাবিন্যাসকে কেন অক্ষীয় বলা হয়েছে জানো? কারণ এদের গর্ভাশয়টা একাধিক প্রকোষ্ঠে থাকবে। হ্যাঁ, কেমন? মনে করো এদের একটা গর্ভাশয় আমরা আঁকাই, এই যে গর্ভাশয় আঁকাইছি, এদের গর্ভাশয়টা কি থাকবে ভাই? একাধিক প্রকোষ্ঠে থাকবে। এই যে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে আছে, হ্যাঁ 5টা প্রকোষ্ঠে আছে, এবং গর্ভাশয়গুলো এবং প্রতিটি গর্ভাশয়ের মধ্য অক্ষে অমরা থাকবে। এই প্রতিটি গর্ভাশয়ের কি থাকবে ভাই? মধ্য অক্ষে অমরা থাকবে। প্রতিটি গর্ভাশয়ের মধ্য অক্ষে অমরা থাকে। এই জন্য এদেরকে কি বলা হয়? এই জন্য বলা হয় কি ভাই? অক্ষীয় বা এক্সাইল অমরাবিন্যাস। এই যেটাই, হ্যাঁ, গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে বিভক্ত থাকবে এবং প্রত্যেক প্রকোষ্ঠে কি থাকবে ভাই? একটা করে অমরা থাকবে। তুমি যদি চাও এটাকে এই যে এখানে আঁকাতে পারো, এটা না আঁকাইয়া এটা এখানে দিতে পারো। হ্যাঁ, এমনই ভাই, শুধু এখানে একটু আলাদা করে দেওয়া হয়েছে। ঠিক আছে ভাই, এই ছিল শনাক্তকারী বৈশিষ্ট্য মালভেসি গোত্রের। তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্যে আমরা কি দেখলাম ভাই? খেয়াল করে দেখো, উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসেলেস পূর্ণ, তাই তো? পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, পুষ্প একক উপবৃতিযুক্ত, দলমণ্ডলগুলো টুইস্টেড বা পাকানো, পুংকেশর অসংখ্য একগুচ্ছ, গর্ভদণ্ডের চারদিকে থাকে, বেষ্টিত থাকে, তাই না? চারদিকে বেষ্টিত থাকে, গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত থাকে। ঠিক আছে ভাই? পরে কি বলেছে? পরাগধান, এটা এক প্রকোষ্ঠী বৃক্কাকার, পরাগরেণু বৃহৎ কণ্টকিত, অমরাবিন্যাস অক্ষীয় বা এক্সাইল। ঠিক আছে ভাই? এই কি ছিল? এই ছিল মূলত, দেখো, এই ছিল মূলত শনাক্তকারী বৈশিষ্ট্য। তাহলে আমরা শনাক্তকারী বৈশিষ্ট্যটা দেখলাম, তাই তো? এবার আমরা সাধারণ বৈশিষ্ট্যে চলে যাব। হ্যাঁ, এই শনাক্তকারী বৈশিষ্ট্যটাই বেশি ইম্পর্টেন্ট, মুছে দিলাম। সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য। খেয়াল করিও এদের স্বরূপটা, এরা কেমন? বিরুৎ। বিরুৎ মানে কি ভাই? কাণ্ডটা এদের নরম থাকবে, হ্যাঁ, অকাষ্টল। গুল্ম, গুল্ম কি? গুড়িবিহীন জোপ জাতীয় উদ্ভিদদের বলা হয় গুল্ম। আর কি বলেছে? বৃক্ষ, মানে একক কাণ্ড বিশিষ্ট। এদের স্বরূপ, স্বরূপ ম্যাক্সিমাম আমরা পড়েই ফেলেছি, এখন একটু বলে দেবো। হ্যাঁ, এগুলো তোমরা পারবা। স্বরূপটা কেমন বলেছে ভাই? বলেছে কি? গুল্ম অথবা বিরুৎ। বিরুৎ ভাই, বিরুৎ কি? কাণ্ড নরম অকষ্টল, তাই তো? গুল্ম, গুল্ম কি? গুড়িবিহীন জোপ জাতীয় উদ্ভিদ বা বৃক্ষ। বৃক্ষ কি ভাই? একক কাণ্ড বিশিষ্ট, তাই তো? কাষ্টল।
পরে কি মূল বলেছে? প্রধান মূলতন্ত্র। মূল এটা তো পড়েছি আমরা, হ্যাঁ। এদের মূলটা কি? প্রধান মূল। ঠিক আছে, ভ্রূণ অবস্থায় যে মূলটা থাকে এটাই প্রধান মূল হিসেবে মাটির গভীরে চলে যায়। ঠিক আছে, বড় হয় আস্তে আস্তে, পরে শাখা প্রশাখা ছাড়ে। দেখো মূলটা কি? মূলতন্ত্র গঠন করে। প্রধান মূলতন্ত্র, প্রধান প্রধান মূলতন্ত্র। পরে কি বলছে? কাণ্ড বেলনাকার, শাখান্বিত কাষ্ঠল। কাণ্ড কেমন? বেলনাকার, শাখান্বিত কাষ্ঠল। ঠিক আছে ভাই। পরে কি বলেছে? পাতা, পাতা হচ্ছে সরল, একক পাতা বিশিষ্ট আর কি, হ্যাঁ। সবিন্তক, এক একটা বোটাতে কি থাকবে? একটা করে পাতা থাকবে। এদের পাতাটা কেমন? একক বা সিম্পল লিফ, একটি মাত্র পত্র ফলক থাকবে। ঠিক আছে, পাতা কেমন? সরল, মানে একটি মাত্র পত্র ফলক থাকবে। এই দেখো এটা কি? পত্র ফলক, তাই তো, একটা পত্র ফলক থাকবে। ঠিক আছে ভাই, ওকে। এই জন্য বলেছে কি? পাতা সরল। পাতা কেমন? সরল, মানে সিম্পল লিফ। পাতা সরল, আর পাতাতে কি থাকে বলো? মানে একটা পত্র ফলক থাকে, এই জন্যই বলা হলো সরল, তাই তো। তাছাড়া বলেছে কি? সবিন্তক মানে বোটাযুক্ত। বিন্ত মানে বোটা, তাই তো। সবিন্তক মানে কি? বোটাযুক্ত। মুক্ত পার্শ্বীয় উপপত্রযুক্ত জালিকা শিরাবিন্যাস। মুক্ত পার্শ্বীয় উপপত্র, পত্র খণ্ডের দুপাশে উপপত্র দুটি মুক্ত অবস্থায় থাকবে, হ্যাঁ। মুক্ত পার্শ্বীয় উপপত্র। পাতার শিরাবিন্যাস কেমন? রেটিকুলেট বা জালিকাকার। শিরাবিন্যাস কেমন? শিরাবিন্যাস জালিকাকার, জালিকাকার। ঠিক আছে ভাই। পাতা শেষ। পুষ্প বিন্যাস কেমন? পুষ্প একক বা সাইমস। পুষ্প বিন্যাস একক, মানে এদের মঞ্জুরি দণ্ডটা কি? নিয়ত বর্ধনশীল, এই জন্যই বলা হলো সাইমস। সাইমস কি ভাই? মঞ্জুরি দণ্ড যদি নিয়ত বর্ধনশীল থাকে, নিয়ত বর্ধনশীল, বুঝছো? মানে কি? একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে, হ্যাঁ। হার কি থাকবে? সমান থাকবে, বুঝছো? মনে করো প্রথম 1 মাসে 1 ইঞ্চি বড় হলো, পরে দ্বিতীয় মাসে কি হবে? আবার 1 ইঞ্চি বড় হবে, মানে কি? নিয়ত বর্ধনশীল, মানে সমান হারে বর্ধনশীল। ঠিক আছে, মানে বাড়বে। এদের পুষ্প বিন্যাস কি? সাইমস একক বা সাইমস, মানে মঞ্জুরি দণ্ডটা নিয়ত বর্ধনশীল, কথাটা মনে রাখবা, হ্যাঁ। পুষ্প বিন্যাস একক, সাইমস। ঠিক আছে ভাই, সাইমস কি? মঞ্জুরি দণ্ডটা নিয়ত বর্ধনশীল, এছাড়া একক পুষ্প বিশিষ্ট। দেখো আমাদের পুষ্প শেষ, পুষ্প বিন্যাস শেষ। আর পুষ্পটা কি এদের? একক উভলিঙ্গ সমাঙ্গ গর্ভপাত পুষ্প। ঠিক আছে, সমাঙ্গ গর্ভপাত পুষ্প, মানে গর্ভাশয় উপরে থাকবে। দেখো পুষ্প কেমন? পুষ্প হচ্ছে একক সমাঙ্গ। সমাঙ্গ কথাটার মানে বুঝো? সমাঙ্গ হচ্ছে কি ভাই? প্রতিটি স্তবক সমান থাকবে।
যে পুষ্পে একটি স্তবকের অংশগুলো সমান আকার আকৃতি বিশিষ্ট হবে, মানে পুষ্পের যে স্তবকগুলো থাকবে স্তবকগুলোর আকৃতি সমান হবে, এটা হচ্ছে সমাঙ্গ আকৃতি বিশিষ্ট। হ্যাঁ, পুষ্প, উদাহরণ জবা, দেখো সমাঙ্গ। আর কি বলেছে? গর্ভপাত। গর্ভপাত পুষ্প কি ভাই? গর্ভাশয় উপরে থাকে। ঠিক আছে, গর্ভপাত পুষ্প। আশা করি তোমরা পুষ্পটা বুঝতে পেরেছো। আমরা এবার উপবৃত্তিতে চলে যাব। উপবৃত্তি। উপবৃত্তি কি? উপবৃত্তাংশ থাকবে 3 থেকে 10টি, মুক্ত বা যুক্ত। উপবৃত্তির সদস্যগুলোই হচ্ছে কি? উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ, উপবৃত্তাংশ। উপবৃত্তাংশ কয়টি থাকবে ভাই? উপবৃত্তাংশ থাকবে হচ্ছে, সরি, উপবৃত্তি কি বলতেছ, উপবৃত্তি। এই উপবৃত্তিতে থাকবে উপবৃত্তাংশ কয়টি? 3 থেকে 10টি। উপবৃত্তাংশ, বৃত্তাংশ 3 থেকে 10টি। পরে এটা কি থাকবে? মুক্ত বা যুক্ত। উপবৃত্তিগুলো কি থাকে? মুক্ত বা যুক্ত। ঠিক আছে, জবারটা কি ভাই? মুক্ত। তাই তো, জবাতে কি পড়েছিলাম? দেখো উপবৃত্তিটা কি? উপবৃত্তাংশ 3 থেকে 10টি থাকবে। মুক্ত পার্শ্বীয় উপপত্র ছিল জবার। দেখো উপবৃত্তাংশ 3 থেকে 10টি, মুক্ত বা যুক্ত। মুক্ত। এই মালভেসিতে তো ভাই শুধু জবা হবে না, আরো অনেক কিছু হবে, তাই না? এই জন্যই বলেছি মুক্ত বা যুক্ত। এখন সাধারণ বৈশিষ্ট্য পড়তেছে, মানে মালভেসি গোত্রের সাধারণ বৈশিষ্ট্যগুলো, মানে সকলের মাঝে থাকবে এগুলোর মাঝ থেকে, বুঝছো? পরে কি বলেছে? মুক্তবার সিডার এবুটিলন ঘনে উপবৃত্তি নেই। হ্যাঁ, এই কথাটা মনে রাখবা। সিডা ঘনের নাম একটা, হ্যাঁ, সিডা ও এবুটিলন ঘনে উপবৃত্তি নেই। সিডা ও এবুটিলন ঘনে কি নাই? উপবৃত্তি নাই। এই কথাটা মনে রাখবা, হ্যাঁ, এমসিকিউ আসবে। সিডা আর এবুটিলন ঘনে কি নেই? উপবৃত্তি নেই। ঠিক আছে, আমরা এবার বৃত্তিতে চলে যাই। বৃত্তি। খেয়াল করো, বৃত্তি। বৃত্তি কি? ফুলের সবচেয়ে বাহিরের স্তবক, তাই তো? বৃত্তিতে কি থাকবে? উপবৃত্তাংশ। বৃত্তাংশ থাকে 5টি, বৃত্তাংশ 5টি, মুক্ত বা যুক্ত। বৃত্তাংশ 5টি, মুক্ত বা যুক্ত। বা যুক্ত। এস্টিভেশন ভালভেট বা প্রান্তস্পর্শী। এস্টিভেশন কেমন? ভালভেট বা প্রান্তস্পর্শী। এস্টিভেশন এদের ভালভেট বা প্রান্তস্পর্শী। জবারটা কেমন ছিল ভাই? টুইস্টেড। দলটা হচ্ছিল কি? টুইস্টেড। দল এস্টিভেশ কি বলবো? বৃত্তি 5টি থাকে, মুক্ত বা যুক্ত অবস্থায়। এছাড়া এস্টিভেশন কি? ভালভেট বা প্রান্তস্পর্শী।
এস্টিভেশন ভালভেট বা প্রান্তস্পর্শী ভালভেট বা প্রান্তস্পর্শী। ওকে, এদের বৃত্তি কি? 5টি বৃত্তি থাকবে, মুক্ত বা যুক্ত। আর এস্টিভেশনটা কেমন হবে? ভালভেট বা প্রান্তস্পর্শী। কিন্তু জবারটা কি হয়? টুইস্টেড। দলটা হয় কি? টুইস্টেড, তাই না ভাই? ওকে, একটু দেখি, একটু বই একটু দেখে নেই। হ্যাঁ, ঠিকই আছে, এস্টিভেশন ভালভেট বা প্রান্তস্পর্শী। কিন্তু দলমণ্ডল কি? টুইস্টেড। পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে, এটাই হচ্ছে মূলত এস্টিভেশন। ঠিক আছে ভাই, আমি ভাবছিলাম যে ভুল লিখছি। দেখো, দল কেমন? দল থাকে 5টি, মুক্ত, টুইস্টেড। দল 5টি, মুক্ত, টুইস্টেড। পুংস্তবক কি থাকে? পুংকেশর বহু থাকবে। পুংস্তবক, পুংকেশর বহু, পুংকেশর বহু। এক গুচ্ছক পরাগধানে এক প্রকোষ্ঠী বৃক্কাকার। এক গুচ্ছক পরাগধানে কেমন? এক প্রকোষ্ঠী। বৃক্কাকার। পরাগরেণু কেমন? কণ্টকিত। বৃহৎ কণ্টকিত। বৃহৎ কণ্টকিত। ঠিক আছে, এই ছিল পুংস্তবক। স্ত্রীস্তবকে গর্ভপত্র থাকে 1 থেকে 20টি। স্ত্রীস্তবক কি ভাই? স্ত্রী প্রজনন অঙ্গ। ঠিক আছে, এই গর্ভপত্র। ঠিক আছে, গর্ভপত্র কি বলেছে? গর্ভপত্র থাকে কি 1 থেকে 20টি। এই গর্ভপত্রটা কি ভাই? স্ত্রী প্রজনন অঙ্গ। এখানে মূলত এই গর্ভপত্রটাই মূলত পরাগ রেণুটা আসবে, তখন গ্রহণ করবে। এই গর্ভপত্রের ভিতরেই বীজ, ফল এগুলো তৈরি হবে। ঠিক আছে, স্ত্রীস্তবক। স্ত্রীস্তবক। গর্ভপত্র কয়টি? 1 থেকে 20টি। গর্ভপত্র কি করে? পরাগ রেণু গ্রহণ করে, ফল ও বীজ তৈরি করে। 1 থেকে 20টি। গর্ভপত্র 1 থেকে 20টি, সাধারণত 5 থেকে 10টি। সাধারণত 5 থেকে 10টি। অমরাবিন্যাস কি? অক্ষীয়। অমরাবিন্যাস অক্ষীয় বা এক্সাইল। মানে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠে থাকবে এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যভাগে অমরা থাকবে। ফল, এদের ফল কি ভাই? ক্যারিওপসিস। ফলত্বক ও বীজত্বক যুক্ত থাকবে। তাছাড়া কি বলেছে? ভ্যারি সাইজোকার্ভ। ভ্যারি সাইজোকার্ভ।
সাইজোকার্প হচ্ছে শুষ্ক অবিদারী ফল, মানে ফলটা শুষ্ক থাকবে এবং ফলটা যখন পরিপক্ক হয়ে যাবে বিভিন্ন পার্টে বিদীর্ণ হয়ে যাবে আর কি, ফেটে যাবে। আর ভ্যারিটা কি ভাই, ফলের অন্ততক ও মধ্যতক একসাথে যুক্ত থাকবে, ঠিক আছে, এবং একটা গর্ভপত্রী, এরা একাধিক গর্ভপত্রী, ফল এক বা একাধিক গর্ভপত্রী হবে। দেখো ফল ক্যারিঅপসিস লিখে দিই, ক্যারিঅপসিস, ক্যারিঅপসিস। ক্যারিঅপসিস কি ভাই, ফলতক ও বীজতক একসাথে যুক্ত থাকবে, ঠিক আছে। ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং একটি মাত্র বীজযুক্ত হবে, তাছাড়া ফলতক ও বীজতক একসাথে যুক্ত থাকবে, এটা হচ্ছে ক্যারিঅপসিস। পরে কি ভাই, ভ্যারি, ব্যারি। এই ব্যারিটা কি ভাই, ফল এক বা একাধিক গর্ভপত্রী এবং বহুবীজী, মানে বীজ থাকবে অনেকগুলো, এক বা একাধিক গর্ভপত্রী হবে ফলটা, এবং বহুবীজী। ফলের অন্ততক ও মধ্যতক সংযুক্ত থাকবে, ঠিক আছে। আর সাইজোকার্প, সাইজোকার্প কি ভাই, শুষ্ক অবিদারী ফল, সাইজোকার্প, সাইজোকার্প, ঠিক আছে। এই ক্যারিঅপসিসের উদাহরণ কি ভাই, ধান। পরে কি ভ্যারি থেকে থাকে, কলা, টমেটো। সাইজোকার্পে ধনে, ঠিক আছে, সাইজোকার্পে কে থাকে, ধনে। ভেরিতে কি ভাই, ব্যানানা। আর থাকবে কি, টমেটো, কলা, টমেটো। ক্যারিঅপসিস ধানে দেখা যায়, ঠিক আছে ভাই। এই ছিল মূলত সাধারণ বৈশিষ্ট্য। আমরা এবার মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বে চলে যাব। বুঝছো, বৈজ্ঞানিক নাম বা মালভেসি গোত্র, কিছু কি কি কোনগুলো মালভেসি গোত্রে পড়বে, প্রধান উদ্ভিদ সমূহ, এটাই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব, ঠিক আছে, বৈজ্ঞানিক নামগুলো ভালো করে পড়বা। অর্থনৈতিক গুরুত্বটা বেশি আসে না, মালভেসিটা আসে না, তবে পোয়াসিয়াটা আসে। অর্থনৈতিক গুরুত্ব, জবা, হিবিস্কাস রোসা সাইনেনসিস, জবা। হিবিস্কাস রোসা সাইনেনসিস, ঠিক আছে। জবার হিবিস্কাস রোসা সাইনেনসিস, আমার কথা শুনে নোট করবা। ফুলের রস কি করা হয়, জবা ফুলের রস মাথা ও চুলের জন্য ভালো। জবা কুসুম তেলের উপাদান, তাই তো। জবার কলি যদি সকালে খেলে দুর্বলতা কেটে যায়, আমাশা ও অর্শ রোগের জন্য ভালো। দেখো জবার উপকারী গুণগুলো। জবা কি ভাই, জবার তুমি যদি কলিটা, জবা ফুলের কলি যে আছে ওটা যদি সকালে খাও তার দুর্বলতা কেটে যাবে। তাছাড়া জবার কলি কি হয়, আমাশা অর্শ রোগের জন্য ভালো। জবা কুসুম তেল তো পাওয়া যায় বাজারে কিনতে, হ্যাঁ। পরে জবার রস মাথা ও চুলের জন্য খুব উপকারী, ঠিক আছে। আমরা ঢেঁড়সে চলে যাব। ঢেঁড়স, ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম কি বলতে পারবা? অ্যাবেল মস্কাস এসকোলেন্টাস। এসকোলেন্টাস, ঠিক আছে, অ্যাপেল মস্কাস এসকোলেন্টাস। সবজি স্যুপ ভেষজ গুরুত্ব রয়েছে। ঢেঁড়সের কি আছে, ঢেঁড়সদের সবজি স্যুপের জন্য ভালো। পরে কচি ঢেঁড়সে কি থাকে, আয়রন থাকে। আমার কথাগুলো শুনে লিখবা, হ্যাঁ। কচি ঢেঁড়সে আয়রন থাকায় দুর্বলতা সারে, ঢেঁড়স থেকে ভালো আঁশ পাওয়া যায়, ঠিক আছে। ডায়াবেটিকের জন্য ভালো। তাহলে ঢেঁড়সের কি কি ভাই গুণ পাইলাম আমরা,
সবজি স্যুপ এগুলোতে ব্যবহার করা হয়, ভেষজ গুরুত্ব রয়েছে। কচি ঢেঁড়সে আয়রন থাকে, ঠিক আছে। ঢেঁড়স থেকে প্রচুর আঁশ পাওয়া যায়, যেটা যেটা ডায়াবেটিকের জন্য ভালো। আমরা এবার কার্পাস তুলাতে চলে যাব, গসিপিয়াম হার্বেসিয়াম। কার্পাস তুলা, কার্পাস তুলা, গসিপিয়াম হার্বেসিয়াম, ঠিক আছে। গসিপিয়াম হার্বেসিয়াম, এটা হচ্ছে কার্পাস তুলা, বৈজ্ঞানিক নাম। তুলা দিয়ে কি করা হয় বলো না? তুলা দিয়ে কি তৈরি করা হয়? বীজতক থেকে তুলা হয়, তুলা থেকে সুতা হয়, সুতা থেকে সুতি কাপড় হয়, তাই না? বীজতক থেকে, বীজতক থেকে কি হয়? তুলা। তুলা থেকে কি হয়? সুতি, সুতা। সুতা থেকে হয় সুতি কাপড়, ঠিক আছে। আর জীবাণুমুক্ত তুলা কোথায় ব্যবহার করা হয়? শল্য চিকিৎসায়, তাই না? ডক্টররা ব্যবহার করে। জীবাণুমুক্ত তুলা শল্য চিকিৎসায় ব্যবহৃত হয়। আবার তুলার বীজ থেকে ভোজ্য তেল পাওয়া যায়, ঠিক আছে। এই ছিল কি কার্পাস তুলার। দেখো আমরা এবার ক্যানাপ মেস্তাবাটে চলে যাব, হিবিস্কাস ক্যানাভেনাস, ক্যানাভেনাস, ক্যানাপ মেস্তাপাট, ক্যানাপ মেস্তাপাট। হিবিস্কাস ক্যানাভিনাস, ঠিক আছে। হিবিস্কাস ক্যানাভিনাস, ক্যানাপ মেস্তাপাট, এটা বাকল থেকে পাট জাতীয় আঁশ পাওয়া যায়। এদের বাকল থেকে কি পাওয়া যায়? পাট জাতীয় আঁশ। আর পাট দিয়ে কি তৈরি করা হয় ভাই? দড়ি, ব্যাগ, চট ইত্যাদি। ওকে, স্থলপদ্মে চলে যাই, হিবিস্কাস মিউটাভিলিস, স্থলপদ্ম। হিবিস্কাস মিউটাভিলিস, স্থলপদ্ম দিয়ে কি করা হয়? হিবিস্কাস মিউটাভিলিস উদ্ভিদ এর ফুল বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, তাই না? স্থলপদ্ম কিন্তু খুব সুন্দর দেখা যায়। এটা কি করে? বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, উদ্ভিদ ও বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, হিবিস্কাস মিউটাভিলিস, ঠিক আছে ভাই। মেস্তাপাট, হিবিস্কাস সাবডেরিফা, মেস্তাপাট, মেস্তা পাট, হিবিস্কাস, হিবিস্কাস, হিবিস্কাস সাবডেরিফা, সাবডেরিফা, ঠিক আছে। এই মেস্তা পাট দিয়ে কি করা হয়? হিবিস্কাস সাবডেরিফা। এটা পাটের আঁশ থেকে দড়ি, চট ইত্যাদি ব্যবহার করা তৈরি করা হয়, তাই না? এদের পাটের আঁশ থেকে দড়ি, চট, পাটের ব্যবহার তো এটাই, পাটের আঁশ থেকে দড়ি, চট, চটি, তাই তো, চট, তাই না? এগুলো ব্যবহার করা হয়। পাটের আঁশ থেকে ব্যাগ তৈরি করা হয়, দড়ি তৈরি করা হয়, চট তৈরি করা হয়। দেখো পরে কি বলেছে, ইন্ডিয়ান টিউলিপ, এটা জবার একটা ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ইন্ডিয়ান টিউলিপ। এই ইন্ডিয়ান টিউলিপের বৈজ্ঞানিক নাম কি ভাই? থেসপেসিয়া পপুলনিয়া, পপুলনিয়া, থেসপেসিয়া।
পপুল নিয়ে, ঠিক আছে। থেসপেসিয়া পপুল নিয়ে। এর কাঠ থেকে পেন্সিল, খেলনা, কৃষিকাজের উপকরণ তৈরি করা হয়, ঠিক আছে। ইন্ডিয়ান টিউলিপের থেকে কি তৈরি হয়? এর কাঠ থেকে পেন্সিল তৈরি করা হয়, খেলনা তৈরি করা হয়, কৃষিকাজের জন্য উপকরণ তৈরি করা হয়, ঠিক আছে। এই ছিল মালভেসির অর্থনৈতিক গুরুত্ব। তাহলে আমরা কি কি পড়লাম আজকের ক্লাসে? দিবসের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম তাহলে ভাই? পড়েছি দ্বিবীজপত্রী উদ্ভিদের, আমাদের ক্লাসটি ছিল দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি, মূলত মালভেসি গোত্র। তার আগে আমরা কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ সম্পর্কে জেনেছি, তাদের শনাক্তকরণ বৈশিষ্ট্য দেখেছি, ঠিক আছে। তারপর মালভেসি পুষ্পপতি, পুষ্প সংকেত দেখেছি, পরে শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য এবং শেষে অর্থনৈতিক গুরুত্ব দেখেছি, ঠিক আছে। আমরা তাহলে কি আমাদের মালভেসি গোত্রটা অর্থাৎ দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রটা সম্পূর্ণ শেষ, আর কিছু বাকি নেই। তোমরা খুব ভালোভাবে ক্লাসটি করবা, ঠিক আছে। প্রয়োজন হলে একাধিকবার দেখবা, হ্যাঁ। সে ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।